জানাচ্ছি। তবে বিপ্লব একটা সমাজে, যে কোনো রাষ্ট্রে একটি চলমান প্রক্রিয়া। সেই অর্থে তাদের বিজয় কিন্তু এখনো পুরোপুরিভাবে অর্জিত হয়নি। তার জন্য আরো সংগ্রামের প্রয়োজন। পুরোপুরিভাবে অর্জন করার পর তাদের এমন একটা অবস্থানে থাকতে হবে যেখান থেকে তারা নীতি নির্ধারণ করতে পারবে। তাদের যে ইচ্ছা, চাহিদা, প্রত্যাশা, যার সাথে জনগণের প্রত্যাশা চাহিদা মিল রয়েছে, সেটা বাস্তবায়ন করার দায়িত্বটাও কিন্তু তাদের নিজেদেরই করতে হবে। তাদের দায়িত্ব অন্য কোনো মানুষ এসে করে দেবে না। সে যত বড় স্কলারই হোক, যতগুলি মেডেলের অধিকারী হোক, আমার দীর্ঘ জীবনের অভিজ্ঞতা বলে যে বিপ্লবী যে লক্ষ্য থাকে, সেই লক্ষ্য একমাত্র বিপ্লবীরাই সাধন করতে পারে, অর্জন করতে পারে। সেই জন্য তোমাদেরকে এখনই ঘুমিয়ে পড়ার সময় ঘুমিয়ে পড়লে চলবে না, সজাগ থাকতে হবে। আগামী দিনে যত কঠিন সংগ্রামই হোক, সেই সংগ্রামে আল্লাহর উপর ভরসা করে তোমাদের যুদ্ধে ময়দানে পাথরের মতো, ইস্পাতের মতো লৌহ কঠিন প্রত্যয় নিয়ে দাঁড়াতে হবে যে আমরা এই সংগ্রামে জিতবই, বিপ্লবকে সফল করব, এবং জনগণ এবং তোমাদের যে আশা আকাঙ্ক্ষা, একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। এই ভারতীয় সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত, যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি, সেই অবস্থান থেকে সেই ৭১ মতো আরেকটি স্বাধীনতা আমাদের অর্জন করতে হবে। তা না হলে তোমাদের বিপ্লব ব্যর্থতাই পর্যবেসিত। আমি এর বেশি কিছু আর বলতে চাই না স্যার। সরাসরি মানুষ এই 50 বছর যে প্রশ্নটা আপনাকে করার জন্য অপেক্ষায় আছে আমি মনে করি, 75 কেন হয়েছিল স্যার? ইলিয়াস, ৭৫-এ তোমার কি বয়স ছিল আমি জানি না, তবে আমার জন্ম হয় নাই স্যার। হ্যাঁ, তবে ৭৫-এ যে মুজিব ৭০-এর ইলেকশনের সময় ৭২-এর আগে, মানে ৭১-এর মুক্তি সংগ্রাম শুরু হওয়ার আগে ছিল, তার চরিত্র ছিল এক ভিন্ন প্রকৃতি। তিনি বাঙালি জাতীয়তাবাদের সংগ্রামে যথেষ্ট অবদান রেখেছেন। কিন্তু স্বাধীনতা যখন পাকিস্তান আর্মি ২৫-২৬ রাতে মানে বাঙালিদের উপর, নিরীহ বাঙালিদের উপর শেখ সন্ত্রাসবাদ, অ্যাট্রোসিটি বলো, জেনোসাইড বলো, চালালো, এবং যাতে লক্ষ লক্ষ হাজার হাজার শিশু, নারী, পুরুষ প্রাণ হারালো, ছাত্র জনতা কোনো কারণ ছাড়া। তারপর তখন সেই অবস্থায় আমাদের দেশের তথাকথিত বড় বড় জাতীয় নেতারা বিভিন্ন দলে, তাদেরকে কিন্তু কাউকে খুঁজে পাওয়া গেল না। তারা তখন তাদের নিজেদের জীবন বাঁচিয়ে যার যার মতো জায়গায় চলে গেলেন। মুজিব স্বয়ং পাকিস্তান আর্মির কাছে ধরা দিলেন এবং তাদের সাথে একটা বন্দোবস্ত করে তার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব আর্মির হাতে তুলে দিয়ে তিনি পাকিস্তানে পাড়ি জমালেন ডাক্তার কামাল হোসেনের সঙ্গে, যিনি ছিল মেজর ভায়ার মিডিয়া বিটুইন মুজিব অ্যান্ড দি আর্মি জান্তা। তখন সেই দিশহারা
মানুষ বুঝতে পারছিল না বাংলাদেশে যে তারা কি করবে, তারা কোথায় যাবে, কিভাবে নিজের প্রাণ বাঁচাবে। সেই সময় চিটাগাঙ্গে থেকে ভেসে আসলো মেজর জিয়া স্বাধীনতার ডাক। আমি তখন পাকিস্তানে চাকরিরত অবস্থা। সেই ডাকে লোক, দেশের লোক একটা আলোর রশ্মি দেখলো যে হ্যাঁ, আমাদেরকে যুদ্ধের, আমাদেরকে এই এইভাবে মরণের হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে যুদ্ধ করতে হবে। সিম্পল ইজ দ্যাট। আর সমস্ত দেশে সর্বপরিসরে লোক বিদ্রোহ, সেই মুক্তিযুদ্ধ সংগ্রামে ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধ গড়ে তুলবে। আমরা ওখানে বসে থাকুন না, যারা পেরেছি, যাদের সাহস ছিল, যাদের দেশপ্রেম ছিল, যারা পাকিস্তানের আর্মি জান্তাদের নির্যাতন, নিষ্পেষণ, বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে জানা ছিল, তারাও সেই সংগ্রামে যোগ দেন। অনেকেই পালিয়ে এসে জীবনের ঝুঁকি নিয়ে। আমি ছিলাম তাদের মধ্যে সর্বপ্রথম গ্রুপ লিডার, যে আরো দুজন আমার সাথীকে নিয়ে আমি এসে যুদ্ধে যোগ দেই। কোনো বিবেকবান বাঙালি তখন যারা পাকিস্তানে চাকরি করতেন, তাদের পক্ষে নিশ্চুপ বসে থাকা সম্ভব ছিল না। তবে এটাও ঠিক, অনেকেই ঠিক বুঝতে পারছিল না যে কি হচ্ছেটা কি। কোনো খবর নাই, চিঠিপত্রের আদান প্রদান নাই, কোন রকম সংযোগ নাই। বিদেশি মিডিয়া, ভয়েস অফ আমেরিকা, তারপরে বিবিসি, রেডিও অস্ট্রেলিয়া, রেডিও ইন্ডিয়া, এই সমস্ত ওখান থেকে যা কিছু জানা যাচ্ছিল ওটা সম্পূর্ণভাবে বিশ্বাসযোগ্য ছিল না। তারা তাদের মতো করে বলতে থাকে এবং আমরা শুনতে থাকি। তাই অনেকেই ঝুঁকি নিতে রাজি ছিলেন না। আর একটা সমস্যা ছিল, অনেকেই পরিবার সহকারে থাকতেন পশ্চিম পাকিস্তান। কারণ বউ বাচ্চা নিয়ে তো আর পালিয়ে যাওয়া সম্ভব না সবার পক্ষে। কিন্তু আমি ছিলাম তখন ব্যাচেলার। আমার সাথে যে দুজন সাহসী সহযোদ্ধা চলে আসে আমার ডাকে, তারা ছিলেন কর্নেল নূর চৌধুরী, তখন অবশ্য লেফটেন্যান্ট নূর চৌধুরী, আর লেফটেন্যান্ট মতিউর রহমান, পরে দুজনই কর্নেল, এবং রাষ্ট্রপতি একজন, মানে নূর রাষ্ট্রপতি। আমরা চলে আসি, এসে মুক্তিযুদ্ধে জয়েন করি। তো আমরা তিনজনই ছিলাম স্পেশালাইজড অফিসার। স্পেশালাইজড অফিসার বলতে বোঝা যায় যে যাদের কমান্ডো ট্রেনিং থাকে, স্পেশালাইজড ওয়ারফেয়ারের উপর জ্ঞান থাকে, এবং যাদের ইন্টেলিজেন্স অপারেশন কিভাবে বিশ্বজুড়ে চলে সে সম্পর্কে জ্ঞানে তারা অভিজ্ঞতা সঞ্চয় করেন বিভিন্ন কোর্সের মাধ্যমে। তা আমরা ছিলাম তিনজনই সেই ধরনের অফিসার। তাই আমরা জীবনের ঝুঁকি নিয়ে, আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়ি এবং অতি সহজেই দিল্লি পর্যন্ত পৌঁছে যায়। এবং সেখানে আমাদেরকে রিসিভ করা হয় সাউথ ব্লকে, মানে প্রাইম মিনিস্টারের অফিসে শ্রীমতী ইন্দিরা গান্ধী, র প্রধান ফাউন্ডিং ফাদার জেনারেল রুবান সিং, ডিপি ধর, মুখ্য সচিব প্রাইম মিনিস্টারের অ্যান্ড ইনচার্জ অফ বাংলাদেশ অ্যাফেয়ার, এনারা আমাদেরকে রিসিভ করে। তারপর অনেক আলাপ আলোচনা, কিছুদিন ট্রেনিং, ব্রিফিং,
পরে আমাদেরকে মুজিবনগর সরকারের কাছে হ্যান্ড ওভার করে দেওয়া হয় এবং আমাদেরকে দিল্লি থেকে নিয়ে আসার জন্য জেনারেল উসমানী, কমান্ডার ইন চিফ মুফতি ফৌজ, জনাব তাজউদ্দিন, প্রাইম মিনিস্টার অফ দি প্রভিশনাল গভর্নমেন্ট, 7 দফা চুক্তি করার পর, আর ফরেন মিনিস্টার খন্দকার মুশতাক আহমদ, যিনি আমার বাবার ক্লাসমেট, তারা আসেন দিল্লিতে, এসে তাদেরকে ফর্মালি আমাদেরকে হ্যান্ড ওভার করে দেওয়া হয়। তারপরে আমাদের 3 জনের মধ্যে 2 জনকে, আমাকে এবং মতিকে, অ্যাপয়েন্ট করা হয় অ্যাজ গেরিলা অ্যাডভাইজার টু দি সেক্টর কমান্ডার। মানে 11টা সেক্টরের মুক্তিযোদ্ধাদের রিক্রুট করা, তাদের ট্রেন করা, তাদেরকে ইন্ডাক্ট করা, অপারেশন করানো, সব দায়িত্ব পড়ে আমাদের 2 জনের উপর। আমরা এই 11টা সেক্টরকে ভাগ করে নিই। আর নূর বিং দি জুনিয়র মোস্ট, উসমানী সাহেব উনাকে তার চিফ পার্সোনাল স্টাফ অফিসার হিসেবে মুজিবনগর সরকারের যে হেডকোয়ার্টার ছিল মুক্তিবাহিনী, সেখানে তার সাথে রাখেন। এবং শেষ পর্যায়ে কিছুদিনের জন্য নূর অনেকটা দৃঢ়তার সাথেই উসমানীর সাথে আলাপ করে সাউথ বেঙ্গলে চলে যায় এবং মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। সেও আঘাতপ্রাপ্ত, মানে সেও যুদ্ধে ইনজিওর্ড হয় একটা অপারেশনে, এবং তাকে বীর বিক্রম খেতাব দেওয়া হয়। আর আমি যুদ্ধের সময় 3-4 বার আহত হয়েছি, তার একটা নিদর্শন আমার দেখো, হাতের অবস্থা এখানে সেখানে সবকিছু অর্ধেক বোধ হয় আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড, রিক্রিয়েটেড, যেটাকে প্লাস্টিক সার্জারি বলা হয়। বাট দেন আই কন্টিনিউ। তারপর সেনাবাহিনী গঠন করা, বাংলাদেশ মিলিটারি একাডেমি স্থাপন করা, পিটি স্কুল মানে ফিজিক্যাল ট্রেনিং স্কুল স্থাপন করা, সিলেটে ওয়েপন অ্যান্ড ট্যাকটিক শেখার স্কুল স্থাপন করার সব দায়িত্ব আমরা পালন করি। এর সাথে সাথে চলে রিক্রুটমেন্ট ফর আর্মির যে 5টা ব্রিগেডের সাইকেল দিয়েছিল মুজিব, এই ব্রিগেড 5টা এবং বিমান বাহিনী, নৌবাহিনীর জন্য রিক্রুটমেন্টের ইনচার্জ ছিলেন ডেপুটি চিফ অফ স্টাফ জিয়াউর রহমান। যদিও তিনি সিনিয়র ছিলেন, তাকে তো বানায়নি চিফ, তাকে তো অ্যাজ এ কর্নেল বের করে দিতে চেয়েছিল, কিন্তু পারেনি, আমাদের জন্যই পারেনি। আচ্ছা, যাই হোক, ওনার স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পড়ে আমার উপর। আর আমি একাই আমার অন্যান্য সহযোদ্ধা কমান্ডারদের লিস্ট ওরা পাঠিয়ে দিত। আমি প্রায় 25,000 প্রাক্তন মুক্তিযোদ্ধা যারা আমাদের আন্ডারে চাকরি করেছে, মানে যুদ্ধ করেছে, তাদেরকে আমি আর্মিতে, এয়ারফোর্সে, মানে ডিফেন্স ফোর্সে, নেভি ইনক্লুডেড, নিয়োগ রিক্রুট করি। তারপর চাকরি করতে থাকি, চাকরি চলতে থাকে। এই হচ্ছে স্বাধীনতা আপনারা এনে দিয়ে গিয়েছেন। সেই স্বাধীনতা না আসলে তো আজকের শেখ হাসিনা যে অবস্থায় দেশকে নিয়ে গিয়েছিল, সেই 75-এর পরে আর হয়তো 2-1 বছর লাগতো শেখ মুজিবের সেখানে নিয়ে যেতে। তো আমাদেরকে এই যে উদ্ধার করে দিয়ে গিয়েছেন, এই কৃতজ্ঞতা বোধটা বাঙালি জাতির নেই, যে কারণে আজকে মেজর শরীফুল হক ডালিম বাংলাদেশের মাটিতে নেই। অথচ আপনাদেরকে সর্বোচ্চ সম্মাননা দিয়ে আমাদের দেশে রাখা দরকার ছিল, সেই সম্মানটুকু আমরা দেখাতে পারি নাই বলেই
মাঝে মধ্যেই আবার ২০২৪ আসে। তো আপনি ওইটা নিয়ে আমার মনে হয় আ দেরি তো অবশ্যই হয়েছে, কিন্তু আমাদের জানা উচিত। এই জাতি প্রতিটা মানুষ জানতে চায় কি হয়েছিল ৭৫ এর ১৫ই আগস্ট। প্রথম কথা, প্রথম কথাটা হচ্ছে যে 15ই আগস্ট কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায়। আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা অ্যাকচুয়ালি কাদের ইন্টারেস্টে হচ্ছে। এটা কি আমাদের ইন্টারেস্টে হচ্ছে যে আমরা আমাদের দেশ যুদ্ধ করে স্বাধীন করব, নাকি এটার পেছনে অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে? যখন ৭ দফাতে চুক্তি করে নজরুল ইসলাম আর তাজউদ্দিনকে পারমিশন দেওয়া হলো টু এস্টাবলিশ প্রভিশনাল গভর্নমেন্ট ইন ক্যালকাটা, এই ৭টা ক্লজ পড়ে সাইন করার পর, দস্তখত করার পরে নজরুল ইসলাম সাহেব ফিট হয়ে পড়ে গিয়েছিলেন যে এটা তো একদম একটা দাস খত যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা করদ রাজ্য, তারপরে একটা অঙ্গরাজ্য হিসেবে অঙ্গরাজ্যে পরিণত হবে বাংলাদেশ, হবু বাংলাদেশ। আর ওই জয়েন্ট ডিক্লারেশন বিটুইন উসমানী অ্যান্ড জেনারেল মানেকশ জয়েন্ট কমান্ড স্টাবলিশ করার পর কথা ছিল যে জেনারেল উসমানী on behalf of Bangladesh government will invite General Manekshaw to come and be present as an auxiliary force commander, সহায়ক শক্তির কমান্ডিং চিফ হিসাবে in the surrender ceremony, but the instrument will be signed by the Mukti Fauj commander in chief, who was General Usmani, Colonel Usmani. কিন্তু সেটা হতে দেওয়া হলো না। 16ই ডিসেম্বরে যে সারেন্ডার সেরেমনিতে হলো রেস করতে, সেখানে পরিষ্কার বাংলাদেশের জনগণ দেখতে পেল যে পাকিস্তান আর্মি সারেন্ডার করছে ভারতীয় সেনাবাহিনীর কাছে, এবং সেখানে সাইন করছেন আরোরা ভারতীয় বাহিনীর পক্ষে, আর ওদিকে নিয়াজি পাকিস্তানি আর্মির পক্ষে। সেখানে মুক্তিযোদ্ধারা কোথায়? আমরা পড়ে থাকলাম ঝাড়ুদার হিসাবে ইন্ডিয়ান আর্মির রাস্তা পরিষ্কার করে দেওয়ার কাজে, বনে বাজারে। আমাদের কি কোনো শহরগঞ্জে ঢোকার পারমিশন দিল না মুজিব সরকার, মানে তাজউদ্দিনের সরকার, আওয়ামী লীগ সরকার। সেই অবস্থায় কি প্রমাণিত, এটা এই ঘটনায় কি প্রমাণিত হলো? ইন্ডিয়া প্রমাণ করলো সারা বিশ্বে যে বাংলাদেশের জনগণ নিজেরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেনি। বাংলাদেশ নামক একটি রাষ্ট্র প্রিমেচুরলি জন্ম দেওয়া হয়েছে as an outcome of Indo-Pakistan war, যেখানে ইন্ডিয়া জিতেছে। এইটা হলো ইতিহাসের শুরু। তারপর মুজিবকে যখন ছাড়া হলো, সে তো কিছুই জানতো না যে দেশ স্বাধীন হয়েছে, কোনো মুক্তি ফৌজ বলে কিছু ছিল, হাজার হাজার লোক দেশচ্যুত হয়েছে, প্রাণ হারিয়েছে, কি জানতো? তাকে যখন ছেড়ে দেওয়া হলো, তখন ইন্দিরা গান্ধী তাকে পাকিস্তানে ফোন করে বলল যে, ফোন করলো মুজিব, ফোন করে বলল যে আমি দেশে ফিরে যাচ্ছি। তখন ইন্দিরা গান্ধী যাওয়ার আগে আপনার সাথে দেখা করে
আমি আপনাকে কৃতজ্ঞতা জানতে চাই। তো তখন ইন্দিরা গান্ধী বলল, কৃতজ্ঞতা তো জানাবেন, আপনি ফোন না করলে আমি আপনাকে ফোন করতাম, আপনাকে ঢাকায় সরাসরি আপনি যাবেন না, আপনি নয়াদিল্লি হয়ে যেতে হবে। মুজিব সেটাই করলেন, তিনি চলে গেলেন নয়াদিল্লি, লন্ডন হয়ে। সেখানে কি হলো, যেই 7 দফা চুক্তিতে সাইন করার পর প্রবাসী সরকার গঠন করেছিল তাজউদ্দিন আর নজরুল ইসলাম, সেই আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করলো সারেন্ডারের পর। ওই 7 দফা ভিত্তিতে, এবং সেই 7 দফাতে মুজিব স্বাক্ষর দেওয়ার পর ফিরে গিয়ে তিনি ক্ষমতা নিজে হাতে নিয়ে নিলেন। তাজউদ্দিনকে বললো, তাজউদ্দিন তুমি প্রাইম মিনিস্টার থাকবা না, আমি হব প্রাইম মিনিস্টার। তারপর কি হলো, কোনো নির্বাচন নাই, কিছু নাই। ওই 70-এর নির্বাচনের সুবাদে তারা ইন্ডিয়ার 4 স্তম্ভ ডুপ্লিকেট বাংলাদেশে ইম্পোর্ট করে তার উপরে একটা সংগঠন বানানো, হুবহু এক। শুধু তাই না, রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে নিয়ে আমরা নাচানাচি করি এবং অনেকের মানে ভাসে যায়, আপ্লুত হয়ে যায় আবেগে, এই রবীন্দ্রনাথ ঠাকুর একজন